হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকে 17ই ফেব্রুয়ারি, আজকে তোমাদের দুদিন পরে আজকে এসএসসি জিডির পরীক্ষা হচ্ছে। তো আজকের পরীক্ষায় প্রথম শিফট, সেকেন্ড শিফট এবং তৃতীয় শিফট থেকে অর্থাৎ 3টি শিফট থেকেই কী প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের আজকে যাদের যাদের এক্সাম ছিল, তো তোমরা আজকে এখান থেকে আমাদের এই ভিডিও থেকে তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেই আজকের সমস্ত শিফট থেকেই কী প্রশ্ন এসছে। তো চলো দেখে নেই আজকের প্রথম কোশ্চেনে কী বলা রয়েছে। তো তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এসএসসি জিডির যে কোশ্চেন অ্যানালাইসিস সেগুলো করিয়ে থাকি। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই পরবর্তী শিফটগুলোর অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এসএসসি জিডি আজকে দুদিন পরে এক্সাম হলো। তো দেখতে পাচ্ছি যে কোশ্চেনের যে লেভেল সেখানে কিন্তু সেরকম কোনো পরিবর্তন করা হয়নি। তো চলো দেখে নিই কী কোশ্চেন এসছে। প্রথমেই দেখতে পাচ্ছ যে টপিকগুলো থেকে এক্সাম আগে কোশ্চেন হতো, প্রায় বলতে পারা যায় যে সেই টপিকগুলো থেকে এখনও পর্যন্ত কোশ্চেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে নৃত্য থেকে একটা কোশ্চেন, যে সাত্রিয়া নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে সাত্রিয়া নৃত্য কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যের সঙ্গে কিন্তু এই শাস্ত্রীয় নৃত্য যুক্ত। এবং এছাড়াও তোমরা নৃত্য থেকে যে আলাদা যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে সেই শাস্ত্রীয় নৃত্যগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, যেমন ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য, মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, তারপরে ওড়িশি কোন রাজ্যের নৃত্য, ছৌ কোন রাজ্যের নৃত্য। এই সমস্ত যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে ভারতের সেগুলো দেখে যাবে, এবং আদার্স যে নৃত্যগুলো রয়েছে সেগুলো তোমরা একবার চোখ বুলিয়ে যাবে। তাহলে সাত্রিয়া কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যের একটি নৃত্য। তারপরে দেখতে পাচ্ছ যে বর্তমান যে লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটেই একটা না একটা করে কোশ্চেন দিচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন। তাহলে ভারতের কিন্তু বর্তমান চিফ ইলেকশন কমিশনার রয়েছেন কিন্তু রাজীব কুমার। তাহলে রাজীব কুমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই ধরনের যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো তোমরা সেগুলো দেখে যাবে, যেমন ভারতের বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে, বা আবার যে রয়েছে যেমন ডিআরডিওর চেয়ারম্যান কে, ইসরোর চেয়ারম্যান কে। এই জিনিসগুলো তোমরা একবার করে চোখ বুলিয়ে যাবে, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। দেখতে পাচ্ছ চিফ ইলেকশন কমিশনার। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন বলছে যে অক্টোবর 2024 সালে দিল্লির মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল যে তিনি সিএম পদ থেকে সরে যাওয়ার পরে সেই দিল্লির যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি কে হয়েছিলেন। তাহলে অরবিন্দ কেজরিওয়াল সরে যাওয়ার পরে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন আতিশি মার্লেনা। তাহলে মনে রাখবে আতিশি মার্লেনা। তাহলে অ্যান্সার হয়ে যেত কিন্তু তোমাদের আতিশি মার্লেনা। পরের কোশ্চেন দেখে নেই। বলতে যে সোনাল মানসিং কত সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। তাহলে এই পদ্মভূষণ, পদ্মশ্রী এবং পদ্ম যে বিভূষণ রয়েছে এই তিনটা পুরস্কার থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছে অলরেডি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সোনাল মানসিং কত সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাহলে তিনি কিন্তু 2003 সালে সোনাল মানসিং পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2003। পরের কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে জনগণনা থেকে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন এসছে। তো অবশ্যই তোমরা এই যেই টপিক থেকে কোশ্চেন এসে সেগুলো অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে 2011 সালের জনগণনা অনুসারে দক্ষিণ ভারতের সবচেয়ে কম সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি। তাহলে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনায় দক্ষিণ ভারতের সবচেয়ে কম সাক্ষরতাযুক্ত রাজ্য হলো, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। এবং যদি বলতো পুরো ভারতবর্ষের যদি সবচেয়ে কম সাক্ষরতাযুক্ত রাজ্য বলতো তাহলে কিন্তু সেটি হয়ে যেত বিহার। তাহলে যেহেতু শুধুমাত্র দক্ষিণ ভারতের বলছে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখতে পাচ্ছ যে সংবিধান সংশোধন থেকে একটা প্রশ্ন বলা রয়েছে যে ভারতীয় সংবিধানের 74তম যে সংবিধান সংশোধন সেটি কিসের সঙ্গে যুক্ত। তাহলে সংবিধান সংশোধন থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের, সেই টপিকটাও দেখে যাবে। তাহলে ভারতীয় সংবিধানের যে 74তম সংবিধান সংশোধন সেটি কিন্তু কিসের সঙ্গে যুক্ত না, মিউনিসিপ্যালিটি। তাহলে আমরা সকলে জানি যে ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধন যেটি কিন্তু পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, এবং ভারতীয় সংবিধানের 74তম সংবিধান সংশোধন সেটি কিন্তু মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত।
তারপরে দেখতে পাচ্ছ যে ভক্তি প্রদীপ কুলকার্নি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিকটাও তোমরা দেখে যাবে। এখানে কোশ্চেন চলে এসেছে, দেখো ভক্তি প্রদীপ কুলকার্নি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে দাবা। এই ভক্তি প্রদীপ কুলকার্নি কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। তারপরে দেখতে পাচ্ছ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের ওপর অধিক জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের যে 5 ইয়ার প্ল্যান রয়েছে সেই 5 ইয়ার প্ল্যান থেকেও কিন্তু প্রত্যেকটা শিফট থেকেই প্রশ্ন হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই পরবর্তী শিফটগুলোতে যাদের এক্সাম রয়েছে 5 ইয়ার প্ল্যানটাকে কিন্তু দেখে যাবে। তাহলে এখানে বলা রয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের ওপর অধিক জোর দেওয়া হয়েছিল, সেটি কিন্তু দুর্ভিক্ষ দূরীকরণ এবং রোজগার যে রয়েছে অর্থাৎ দুর্ভিক্ষ দূরীকরণের ওপর কিন্তু অধিক জোর দেওয়া হয়েছিল। তাহলে দুর্ভিক্ষ দূরীকরণ বা রোজগার যেটাই তোমাদের অপশনে থাক সেটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। তারপরে দেখতে পাচ্ছ 250 থেকে 50 মিলিয়ন বছর আগে পৃথিবীতে কোন মহাসাগরের অস্তিত্ব ছিল, অর্থাৎ 250 থেকে 50 মিলিয়ন বছর আগে পৃথিবীতে কোন মহাসাগরের অস্তিত্ব ছিল, সেটি কিন্তু হয়ে যাবে তেথিস মহাসাগর, যেখান থেকেই কিন্তু আমাদের হিমালয়ের উৎপত্তি। তাহলে অ্যান্সার হয়ে যাবে তেথিস মহাসাগর। তারপরে দেখতে পাচ্ছি যে 2023 সালের এশিয়ান গেমসে ভারতের ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন, তাহলে 2023 সালের এশিয়ান গেমসে ভারতের কিন্তু এখানে ওপেনিং হতো, কারণ ফ্ল্যাগ বিয়ারার দুভাবে হয়, একটা হচ্ছে ওপেনিং ফ্ল্যাগ বিয়ারার আর একটা হচ্ছে ক্লোজিং ফ্ল্যাগ বিয়ারার। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সারে তোমাদের কোশ্চেনটা ছিল কিন্তু ওপেনিং ফ্ল্যাগ বিয়ারার। তাহলে 2023 সালে এশিয়ান গেমসে ভারতের ওপেনিং ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন না হরমনপ্রীত সিং অ্যান্ড লাভলিনা বরগোহান। তাহলে হরমনপ্রীত সিং কিন্তু মনে রাখবে যে একজন ক্রিকেট প্লেয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের হরমনপ্রীত সিং এবং লাভলিনা বরগোহান। তারপরে দেখতে পাচ্ছ যে ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই, তাহলে ঋগ্বেদে এটা কিন্তু তোমাদের অপশনের উপর নির্ভর করছে। আমাদের একজন স্টুডেন্ট বলেছিল যে সেখানে কৃষ্ণা নদী দেওয়া ছিল, তাহলে কৃষ্ণা নদীর কথা কিন্তু ঋগ্বেদে উল্লেখ নেই। তাহলে আমার মতে তোমাদের কী কী অপশন ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে যদি কৃষ্ণা নদী থেকে থাকে তাহলে কিন্তু এই ঋগ্বেদের উল্লেখ কিন্তু ঋগ্বেদে কিন্তু এই কৃষ্ণা নদীর উল্লেখ নেই। তাহলে কিন্তু তোমাদের যদি অপশনে থাকে কৃষ্ণা নদী তাহলে কিন্তু কৃষ্ণা নদী অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ভারতের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল, এখানে আরেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন। দেখতে পাচ্ছ যে ভারতের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল না সমস্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার একটাই উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আর্থিক বিকাশ। তারপরে দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত ইলেকশন কার দ্বারা আয়োজন করা হয়ে থাকে, তাহলে ভারতবর্ষের বিভিন্ন যে পঞ্চায়েতগুলো ইলেকশনগুলো রয়েছে সেগুলো কার দ্বারা নিয়োজিত করা হয়ে থাকে, সেটা কিন্তু রাজ্য ইলেকশন কমিশন দ্বারা এই পঞ্চায়েত ইলেকশনটাকে কিন্তু আয়োজন করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে রাজ্য ইলেকশন কমিশন। তারপরে কোশ্চেন দেখতে পাচ্ছ যে সার্বজনিক সত্যধর্ম পুস্তকটির লেখককে, তাহলে সার্বজনিক যে সত্যধর্ম পুস্তক রয়েছে সেটি কার লেখা, সেটি কিন্তু মনে রাখবে জ্যোতিরাও গোবিন্দ ফুলে, জ্যোতিবা ফুলে নয় কিন্তু জ্যোতিরাও গোবিন্দ ফুলে। তারপরে দেখতে পাচ্ছ যে আসামে ফসল কাটার সময় কোন উৎসব পালন করা হয়ে থাকে, তাহলে আসামে ফসল কাটার সময় কিন্তু মনে রাখবে যে বিহু, এই বিহু উৎসবটাকে কিন্তু আসামে ফসল কাটার সময় ব্যবহার করা হয়ে থাকে। এই বিহু কিন্তু আবার 3 ধরনের, এক নম্বর হচ্ছে মাঘ বিহু, এক নম্বর কাটি বিহু, এক নম্বর হচ্ছে কাঙ্গালি বিহু। মাঘ বিহু, কাটি বিহু আর কাঙ্গালি বিহু, এই 3 প্রকার বিহুর মধ্যে কিন্তু ফসল কাটার সময় এই মাঘ বিহুতেই কিন্তু এই মাঘ বিহু ফসল কাটার সময় কিন্তু এই মাঘ বিহু উৎসব পালন করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাঘ বিহু। তারপরে দেখতে পাচ্ছ পরের কোশ্চেনে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কি, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম হয়ে যাবে কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া, মনে রাখবে মিল্ক অফ ম্যাগনেসিয়া। এবং এদের সংকেতগুলো কিন্তু তোমরা পড়ে যাবে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেতগুলো কী কী সেগুলো তোমরা একবার চোখ বুলিয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ অবাক করা একটা কোশ্চেন, বলছে লন্ডন ঘুমাকদা গানের গায়ককে, তাহলে এটা কিন্তু সত্যি একটা অবাক করা প্রশ্ন যে বিভিন্ন ধরনের গান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসছে। কারণ এর আগে দেখেছি যে ডিজেবালা বাবু কার লেখা, তারপরে আর থেকে যে নাটু নাটু গানটা হয়েছিল সেটি কে রচনা করেছিল, তাহলে আজকে দেখতে পাচ্ছ লন্ডন ঘুমাকদা গানের গায়ককে, সেটি কিন্তু হয়ে যাবে নেহা কক্কর। তাহলে তোমাদের যদি নেহা কক্কর অপশানে থাকে তোমরা অবশ্যই এই কোশ্চেনটার জানাবে তো এসছে কি না, যারা আজকের এই শিফটে পরীক্ষা দিয়েছিলে তোমরা জানাবে অবশ্যই যে এই প্রশ্নটা কি এসছে কি না, যে লন্ডন ঘুমাকদা গানের গায়ককে, আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখতে পাচ্ছ যে ক্রিকেট বলের ওজন কত, তাহলে ক্রিকেট বলের কিন্তু ওজন হয়ে যাবে 159 থেকে 163, অর্থাৎ 159 থেকে 163 গ্রাম। তারপরে দেখতে পাচ্ছ যে কুনবি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত,
তাহলে কুনবি নৃত্য কিন্তু হয়ে যাবে গোয়া। তাহলে কুনবি নৃত্য কিন্তু হয়ে যাবে গোয়া। তারপরে দেখতে পাচ্ছ যে আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? তাহলে আলিগড় আন্দোলনের নেতা কিন্তু হয়ে যাবে সৈয়দ আহমেদ খান, মনে রাখবে, আলিগড় আন্দোলনের নেতা সৈয়দ আহমেদ খান। তারপরে দেখতে পাচ্ছ আরেকটা সংবিধান সংশোধন থেকে প্রশ্ন, বলছে যে ৭৬তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? অর্থাৎ ভারতবর্ষে যে ৭৬তম সংবিধান সংশোধন হয়েছিল সেটি কত সালে হয়েছিল? না ২০০২ সালে। এবং যদি বলতো যে ৭৬তম সংবিধান সংশোধন কিসের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই ৭৬তম সংবিধান সংশোধন কিন্তু যুক্ত। তারপরে দেখতে পাচ্ছ আজকে লাস্ট প্রশ্ন, যে প্রশান্তচন্দ্র মহলানবিশ কে ছিলেন? তাহলে প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন কিন্তু ভারতের একজন বিজ্ঞানী এবং স্ট্যাটিস্টিশিয়ান। তাহলে প্রশান্তচন্দ্র মহলানবিশ কে ছিলেন? ভারতের একজন বিজ্ঞানী বা স্ট্যাটিস্টিশিয়ান। এই দুটার মধ্যে তোমাদের কোনো একটা হয়তো অপশনে ছিল, সেটাই কিন্তু তোমাদের ক্লিক করে আসতে হতো। তাহলে এই ছিল আজকের, আমরা এই কোশ্চেনগুলি আজকে জোগাড় করতে পেরেছি। তো পরবর্তী কোনো শিফটের, আজকের এই শিফটের কোশ্চেন পেয়ে গেলে আমরা কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই জানাবে যে এই কোশ্চেনগুলো ছিল কি না, এবং পরবর্তী শিফটগুলোর অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।